আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সংবাদপত্র অথবা মিডিয়া জগৎ এত স্বাধীনতা কখনো ভোগ করেনি এবং আচ্ছা, ভবিষ্যতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যেমন ধরেন, গত কয়দিন আগে বাংলাদেশের একেবারে প্রান্তিক লেভেল, অর্থাৎ এই সরকারটা কিন্তু বারবার বলছে যে একটু পাকিস্তান ইসলাম প্রেমটা দেখাচ্ছে বেশি করে। সেই ইসলামের বেসিক শুরুটা যেখানে এবতেদায়ী মাদ্রাসা, যারা ছাত্র মানে মুসলমান শিশুদেরকে আলিফ বা তা সা শিখায়, সে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের রুটি রুজির জন্য একটা ঢাকার রাজপথে একটা সমাবেশ দিয়েছিল এবং সেখানে কি ধরনের নিপীড়ন হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু সে ওরা যে একটা আন্দোলনে ছিল এইটার নিউজ কিন্তু বাংলাদেশের কোন মেইন স্ট্রিম মিডিয়াতে নেই। তাহলে বুঝেন কি অসাধারণ স্বাধীনতা ভোগ করছে, কি অসাধারণ। আচ্ছা, আরো অনেক স্বাধীনতা ভোগ করছে, যেমন ধরেন ইতিমধ্যে প্রায় 6 শতাধিক প্লাস সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই আচ্ছা, রেকর্ড কি আমরা বলতে আমরা ভাঙতে পারবো? আমরা সেই তথ্য আমরা নজরুল কবিরের কাছে শুনতে চাইবো। আপনার কাছে জানতে চাই যে আপনাদের সময় কি মিডিয়া অনেক বেশি স্বাধীন ছিল? সেটা যদি একটু বলেন, তারপর আমরা ডাটার বিষয়টা নজরুল কবিরের কাছ থেকে জানতে না, চাইবো না, যে কি আপনি অবস্থা। আমি তাহলে আমি একটা পয়েন্ট নিয়ে শুধু বলি। ধরেন আহ, আমরা 2096 থেকে 2001 5 বছর ক্ষমতায় ছিলাম, আবার 2009 থেকে 2024 প্রায় 15.5 বছর ক্ষমতায় ছিলাম। এই 20.5 বছর ক্ষমতায় এখানে জনাব সাড়ে নজরুল পনেরো। কবির আছেন। না, এদিকে 15.5, আগের 5, আমি আগেরটা সহ আচ্ছা, দিচ্ছি। আগের ৫। আচ্ছা, সাড়ে আচ্ছা, আচ্ছা, বিশ ঠিক আছে। বছরের ক্ষমতায় আমি জনাব নজরুল কবির একজন সিনিয়র সাংবাদিক। আমি তার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছিল কিনা। এক, এই সময়ে আওয়ামী লীগ প্রেস ক্লাবের কোন প্রেসিডেন্ট সেক্রেটারিকে বন্দুকের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছিল কিনা। এই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ কোন প্রেস ক্লাবের সদস্যের মেম্বারশিপ উইদাউট এনি শো কজ বাতিল করেছিল কিনা। শুধু মোটা দাগে এই কয়টা বিষয় যদি আপনি আলোচনায় আনেন অথবা বিবেচনায় নেন, তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগের আমলে ফ্রিডম অফ প্রেস কতটুকু ছিল সেটা বলার দরকার আছে। এমনি সচরাচর আপনি দেখুন, আহ, আজকে যে অসংখ্য মিডিয়া, টেলিভিশন এবং পত্রিকার ছড়াছড়ি, অনলাইন মিডিয়া ছড়াছড়ি, আপনি এইটির কার হাত ধরে এটা সূচনা হয়েছিল? 96 আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে প্রথম বেসরকারি টেলিভিশন 21 টিভির অনুমোদন দিল আওয়ামী লীগ। তারপরে আবার 2009 সালে ক্ষমতায় আসার পরে এবং আপনি মিডিয়ার এবং প্রত্যেকটা মিডিয়া যে কি পরিমাণ নিজেদের মনের মাধুরী মিশিয়ে লিখেছে বা বলেছে, সেটা আমি মনে করি না যে এখানে লম্বা কোনো ফিরিস্তি দেওয়ার দরকার আছে। শুধু দেশের মানুষের কাছে এইটুকু আবেদন যে দলকানা না হয়ে, জেগে না ঘুমিয়ে বিবেককে জাগ্রত করে জিজ্ঞাসা করুন যে আমাদের আহ, রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা টেলিভিশনে এসে প্রতিদিন তো শেখ হাসিনা সে সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছে। কাউকে গ্রেফতার করা হয়েছিল? কাউকে জেলে নেওয়া হয়েছিল? তো কিছু, সুতরাং কিছু এগুলো যদি সাংবাদিককে জনাব বলা হয়েছে জনাব যে আপনাদের ইসমাইল, সময় ডিজিটাল সিকিউরিটি আইন জারি করা হয়েছে এবং সংবাদপত্রের মুখ বন্ধ করা হয়েছে এবং কিছু, কিছু সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের নজিরও তো আছে। না, আমি বলছি কি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আপনি দেখেছেন যে আমাদের সরকারের মধ্যেও কিন্তু একটা ব্যাপক আলোচনা এবং সমালোচনা ছিল যে এটা কিভাবে আরো বেশি প্র্যাকটিক্যালি বা অর্থাৎ বাস্তবোচিত প্রয়োগটা করা যায়, এটার অপপ্রয়োগ যেন না হয়। আবার একই সাথে জনাব ইসমাইল, এটাও তো মানতে হবে, আপনি একজন মানুষের বিরুদ্ধে বা একজন পলিটিক্যাল রাজনৈতিক নেতা হোক, একজন ব্যবসায়ী হোক, একজন নাগরিকই হোক, আপনি তার বিরুদ্ধে মদের মাধুরী মিশিয়ে আপনি একটা অনলাইন পত্রিকায় নিউজ করে দিলেন, তাকে সামাজিকভাবে হেয় করে দিলেন, আর তাকে আপনি মিডিয়া জাস্টিসের শিকার মানে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি ফেলে তার লাইফটাকে হেল করে দিলেন, তাহলে তো তার অবশ্যই একটা জায়গা থাকে এই যে তার একটা আইনগত ব্যবস্থা নেওয়ার। তার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল। এমনটি নয় যে মানে ওই সিকিউরিটি অ্যাক্টটা শুধু বাংলাদেশে ছিল তা না, সারা পৃথিবীর সব দেশে আপনি আমি যতটুকু জানি আপনি কানাডায় থাকেন দীর্ঘদিন যাবৎ, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সব জায়গায় কিন্তু সে অ্যাক্ট আছে। তবে আমি এটা অস্বীকার করছি না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগ অনেক ক্ষেত্রে হয়েছে। এটা হচ্ছে এই অপপ্রয়োগ হওয়াটা তো যারা অ্যাক্ট করেছে তাদের দায় না, এই দায়টা তো হচ্ছে যারা সেটাকে
অপপ্রয়োগ করেছে তাদের। হ্যাঁ, সে অপপ্রয়োগকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারার ব্যর্থতা হয়তো আমাদের ছিল। যেমন ৫৪ ধারা। ৫৪ ধারাটা কেন করা হয়েছিল? যখন দেখলো যে সন্ত্রাসীরা দিন দুপুরে মানুষ খুন করছে, ডাকাতি করছে, সাধারণ মানুষ আরো ক্ষতি হবে এই আশঙ্কায় তারা মামলা করতে পারছে না ভয়ে। তখন একটা পজিটিভ চিন্তা থেকে এটা করা হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও অপপ্রয়োগ হয়েছে এবং সেখানে সমালোচনাও ব্যাপকভাবে হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই ক্ষমতায় থাকে, বিরোধী দলে থাকে, তখন সেটা সমালোচনা করা হয়। আবার ক্ষমতা গেলে সেটাকে ব্যবহার করা হয়। এই রাজনৈতিক অপসংস্কৃতিও তো আমাদের মধ্যে ছিল। এগুলো তো অস্বীকার করার জি, জায়গা নেই। কিন্তু জি। আপনি সার্বিক অর্থে যদি বলেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইউনূস সরকার গত ৬ মাসে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে যে শুধু কবর দিয়েছে বলা যাবে না। এটা হাড্ডি সহ কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবং ওকে। আগামীতে কেউ এই ধরনের আগামীতে বাংলাদেশে কেউ এই রেকর্ড, এটা তো ৬ মাস, ৬০০ বছরের রেকর্ড ভাঙতে পারবে কিনা আমার সন্দেহ। আমি বললাম তো ধন্যবাদ, আপনাকে, ধন্যবাদ। যে শিক্ষকরা আলিফ বা তা সা শিখায়, তারা শুধু রুটি-রুজির জন্য রাস্তায় এসেছিল। তাদের উপর হামলা হয়েছে, ওইটা না হয় বাদ দিলেন। তারা যে রাস্তায় নেমেছে সেই নিউজটা তো কেউ করতে দিল না। নজরুল কবির যেটি বললেন যে আওয়ামী লীগের আমলে ডিজেল অ্যাক্ট হয়েছিল। আমার বক্তব্যটা উনি যদি খেয়াল করতেন তাহলে এটি বলতেন না। কারণ আমি অকপটেই সেটা বলেছি যে সে সময়েও আমাদের এটা নিয়ে আ ব্যাপক সমালোচনা ছিল এবং সেটার অপপ্রয়োগ ঘটেছিল। কিন্তু সে সময়ে তো এটি হয়নি। যেমন নজরুল কবির বলছেন যে, "আমি এখন লিখতে পারি না, আমি ফেসবুকে লিখি।" ফেসবুকে লিখলেও আমার উপর থ্রেট আসছে। তখন তো এই থ্রেটটা ছিল না। তাহলে আপনি কোন জায়গাটা ভালো করবেন? হ্যাঁ, অ্যা এটা তো আমাদের আ আ দেশের ডেমোক্রেসি তো এমন পর্যায়ে যায়নি যে যেখানে সবকিছুই একেবারে শতভাগ পারফেকশন হবে। আপনি যদি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের দিকে তাকান অথবা ২৫০ বছরের গণতন্ত্রের গৌরবময় ঐতিহ্যের দেশ আমেরিকার দিকে তাকান, কি দেখছেন আপনি সেখানে? সেখানে তো নির্বাচনে পরাজয়ের পরে ক্যাপিটল হিলে হামলা হয়েছিল। সেখানে তো আবার ট্রাম্প ক্ষমতা আসার পরে তার যে ১৫০০ জন সমর্থক গ্রেফতার ছিল তাদেরকে এক অর্ডারে বেইল করে দেওয়া হয়েছে। তো এগুলো তো হচ্ছে। এটা তো আপনি পৃথিবীতে কোনো পারফেকশন পাবেন না। কিন্তু পারফেকশন যখন আমি পাবোই না পৃথিবীতে কারো কাছে, সে জায়গায় আগে যে বেটার করছিল তাকে, এবং অর্থাৎ আমি আপনাকে একটা চড় দিলাম, আমি অপরাধী, আর একজন আপনাকে খুন করে ফেললো। দুজনকে যখন আপনি এক জায়গায় মিলিয়ে ফেলবেন, তাহলে তো সেটা হলো না। একটা মেয়েকে আমার পছন্দ হলো, তাকে আমি প্রস্তাব দিলাম, তাকে ২ দিন ৩ দিন তার পেছনে ঘুরলাম, ডিস্টার্ব করলাম। সেটা যেমন অন্যায়, আবার এইটার সাথে যদি সে আমার প্রস্তাবে কেন রাজি হলো না সেজন্য আমি তাকে রেপ করলাম, দুজনকে এক জায়গায় মিলিয়ে ফেললাম, তাহলে তো আর কোনো বিচার হবে না। নজরুল কবির যেটি বলছেন যে আমাদের সময়ে জঙ্গিদের বিরুদ্ধে কোনো বিচার হয়নি। আচ্ছা, এটা দেখার জন্য তো বেশি দূর যাওয়ার দরকার নেই। এই সরকার ক্ষমতা আসার পরে কতজন ওয়ান্টেড জঙ্গিকে ছেড়ে দিল এবং যাদের ছাড়ার কারণে আমেরিকা সহ বিশ্বের অনেক রাষ্ট্র এবং মানবাধিকার সংগঠনগুলো তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তাহলে ওদেরকে ছেড়ে দিল, তাহলে কার আমলে তারা গ্রেপ্তার হয়েছিল? এখন আপনি তো এটাও যদি অস্বীকার করেন তাহলে তো কিছু করার নাই। ডেফিনিটলি আমি চাই যে প্রাণ খুলে সমালোচনা করতে হবে। আবার এটাও ঠিক যে একদল চাটুকার এমন অবস্থা তৈরি করেছিল যে কাউকে তারা ঈশ্বর বানানোর প্রতিযোগিতা ছিল। যেটি জনাব নজরুল কবির আগে তার বক্তব্যে বলেছেন যে কিছু মালিক আমরা তো দেখতাম মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং এ এবং তাদের তৈল মর্দনে এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে বলতেন যে, "ঠিক আছে থামো, আর তেল দিও না, এখন একটু প্রশ্নটা করো।" এটা বলতেন। তো সেই সংস্কৃতি তো আমরা দেখেছি এবং সেই সংস্কৃতির আগে তাহলে তো আমাদের উচিত ছিল বা নজরুল কবিদের উচিত ছিল সেই সাংবাদিক মালিকদের সাথে কথা বলা যে আপনারা কি চান, কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। তো কিন্তু আমি যেটা মনে করি যে যেমন উনি আরেকটি কথা বলেছেন যে আপনি আজকে কোথায় আছি আমরা? যে প্রদীপ ভৌমিক অথবা মেহেদী হাসান, এই কথাগুলো আমারও মনে ছিল। তাইলে এখন তাদেরকে যে চমৎকার একটা কথা বলেছেন যে আমি মেহেদী হাসানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে আপনি জনাব নজরুল কবির আপনি ইয়ের সাথে মিলান, মুগ্ধের গুলিবিদ্ধ হওয়াটা মিলান। মুগ্ধ তো পানি দিচ্ছিল মি মিছিলের মাঝখানে। তো মিছিলের মাঝখানে গুলিটা আসলো কোত্থেকে? কে করলো? এবং সে তার আগের দিন একটা পোস্ট দিয়েছিল যে আমাদের আন্দোলন ছিনতাই হয়ে যাচ্ছে। আমরা এটা চাইনি। তারপরের দিনে তার গায়ে গুলি লাগলো। তো এগুলো ইনভেস্টিগেট করেন না। আপনি যখন এই সরকারের ১ম দিকের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে বোরের বুলেটে
মানুষ ছাত্ররা মারা গিয়েছে, সে বুলেট পুলিশ ব্যবহার করে না। কি করলেন? সাথে সাথে তাকে সেখান থেকে বের করে দিলেন। পারলে তো তার উপদেষ্টা কমিটি থেকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিচ্ছেন। তাইলে আপনাদের সৎ সাহস থাকলে সেটা ইনভেস্টিগেট করেন, সেটা তো করছেন না। আসলে একটা সরকার মিথ্যাবাদিতায়, প্রতিহিংসায়, জিঘাংসায় কোন লেভেলে যেতে পারে আমার মনে হয় হিটলারকে বোধহয় অতিক্রম করে ফেলেছে। যেমন তিনি বললেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দেখলে কিন্তু বোঝা যায় যে ওরা কি চায়। তা আপনি এবং জনাব নজরুল কবির আরেকটি কথা বলছেন, এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে আসেনি। হ্যাঁ, তাহলে সেখানে সবার তো অর্থাৎ জাস্টিস পাওয়ার কথা। এটা কিন্তু বাহ্যত একটা অন্তর্বর্তীকালীন সরকার। জনাব নজরুল কবির যেমনটি বললেন যে ৩ তারিখে তিনি বলেছিলেন এটার অন্তরালে আছে জঙ্গি গোষ্ঠী। ঠিক তেমনি ভাবে এই সরকার অন্তরালে জঙ্গিদের সরকার। আর তাই জনাব নজরুল কবির আপনি দেখতে পাবেন এই সরকারের আমলে বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করতে গেলে সেখানে হিন্দি সিনেমার গানের সাথে প্যারোডি করে তাকে উপহাস করা হয়। আর পাকিস্তানের জনক কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী সমারোহে পালিত হয়। সেখানে বলা হয় ৪৭-এ পাওয়া ফোকলা স্বাধীনতাকে আমরা রূপ দিব, সেখানে নতুন মানচিত্র তৈরি করা হয়। এতে কিন্তু আর বুঝার কোনো অবকাশ থাকে না। এই সরকার, এজন্যই এই সরকারের পক্ষ থেকে বলা হয়, শেষ করছি, যে আমরা মুজিববাদও চাই না, আমরা জিয়াবাদ চাই না। তাহলে আমরা কি চাই? আমরা জিন্নাবাদ চাই, আমরা জঙ্গিবাদ চাই। সুতরাং এই সরকার যে আরেকটি তালেবানি সরকার হতে যাচ্ছে, আপনি দেখুন না, আপনি মাইকিং করা হচ্ছে বাঁশখালীর গ্রামে যে আপনারা যদি জামাত ইসলামের মাহফিলে আসেন, কথা দিচ্ছি আপনারা আমাদের সাথে জান্নাতে যাবেন। ভাই, এই যে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দিয়েছেন কিনা আল্লাহ রসুল ছাড়া, তাহলে তারা দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আর যদি আবার কি বলছে, যদি জান্নাতে যদি এই মাহফিলে না আসেন তাহলে আপনারা কেউ জান্নাতে যাবেন না। জনাব ইসমাইল, 1 সেকেন্ডে শেষ করি। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পাঠ করেছে সে জান্নাতে যাবে। আর জামাতিরা বলছে যে না, ওদের মাহফিলে না গেলে জান্নাতে যাওয়া যাবে না। এই যে যখন দেশের অবস্থা, তখন তো ডেফিনেটলি আমাদেরকে অনেক কিছু নতুন করে ভাবতে হবে। হ্যাঁ, আমি বলছি, আমি প্রথমেই বাংলাদেশ পন্থীর দিকে যাই। এটি হচ্ছে আরেকটি প্রতারণা, এবং এটি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান বলেছেন এটা হচ্ছে মোনাফিকি, এবং তিনি বলেছেন মোনাফেক এবং ফেসিস্টের প্রসঙ্গ আসলে আমি ফেসিস্টের পক্ষে, মোনাফেকের পক্ষে না। কারণ মোনাফেকরা আল্লাহর কাছে সবচেয়ে বড় শাস্তি পায়, শাস্তির মুখোমুখি হয়। তো এই প্রসঙ্গে কোরআনের আয়াতও আছে একটি, সেটা আমি না হয় বললাম না। এবং কেমন মোনাফিকি বলি, আপনি যখন বলছেন যে আপনাকে বাংলাদেশপন্থী হতে হবে, মুক্তিযুদ্ধ মানলে আপনি বাংলাদেশপন্থী, আচ্ছা, আপনি যখন 21শে ফেব্রুয়ারি বই মেলায় একটি পোস্টার করেন, সেখানে কি আছে? 52 চেতনায় বা 24 প্রেরণায়, তাহলে আপনার এখানে 71 কোথায়? 71 এখানেও নাই, আপনি যে বলার পরের ঘটনা এটা। আচ্ছা, আপনি যখন বলছেন 47-এ পাওয়া ফোকলা স্বাধীনতা, তাহলে এখানে 71 কোথায়? নাই কোথাও। আবার আপনি যখন বলছেন এখানে শেখ মুজিবের অবদান আছে, শেখ মুজিবের কি অবদান আছে? বাংলাদেশে যেই কথা সাহিত্যিক বুদ্ধিজীবী প্রয়াত হুমায়ুন আজাদ স্যার, তিনি একটি বই লিখেছেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম। উনি সেখানে একবারও বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধু লিখেনি, শেখ মুজিব বলেছেন। এই কথাটা এই জন্য বলছি, তার কোনো রাজনৈতিক পরিচয় কেউ দিতে পারবে না। তিনি বলেছেন বঙ্গবন্ধুর ভূমিকা সম্পর্কে গিয়ে, তিনি একটা লাইন এমন ভাবে লিখেছেন যে 71 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর এই ভয়ার্ত সময়ের মাঝে যখনই এক বাঙালির সাথে আরেক বাঙালির দেখা হয়েছে, প্রথম প্রশ্নটা ছিল তুমি কেমন আছো বা পরিবার কেমন আছে তা নয়, প্রথম প্রশ্ন ছিল শেখ মুজিব কেমন আছেন, তিনি কি বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন তো? যেন শেখ মুজিব বেঁচে থাকলে তিনি বেঁচে থাকবেন, বাঙালির স্বপ্ন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধের স্বপ্ন বেঁচে থাকবে। তাহলে যেই ব্যক্তিটি মুক্তিযুদ্ধের ভূমিকায় এই জায়গায়, যাকে নিয়ে ফিদেল ক্যাস্ট্রো বলেছেন যে আমি শেখ মুজিবকে দেখেছি, হিমালয় দেখতে চাই না, আপনার নিশ্চয় মনে থাকার কথা। বঙ্গবন্ধুর সার্টিফিকেট কিন্তু ওই যে উজিরে খামকা
মাহফুজের দিতে হবে না বঙ্গবন্ধুর অবদান কি? ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী 1972 সালের 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু লন্ডন হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন, এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দেওয়ার পরে পরের দিন পার্লামেন্টে এডওয়ার্ড হিথকে নিয়ে সমালোচনা করা হলো, কেন কোন অজানা অখ্যাত একটি দেশের রাষ্ট্রপতির গাড়ির দরজা তিনি খুলে দিলেন এবং এতে ব্রিটেনকে অপমানিত করা হলো। এই সমালোচনার জবাবে সেদিন স্যার এডওয়ার্ড হিথ বলেছিলেন যে আমি কোন দেশের সরকার প্রধানের গাড়ির দরজা খুলে দিইনি, আমি বিশ্বের নিপীড়িত নির্যাতিত একজন মানুষের গাড়ির দরজা খুলে তাকে সম্মানিত করে মূলত ব্রিটিশ জাতিকে সম্মানিত করেছি। তাহলে এই বঙ্গবন্ধুকে সার্টিফিকেট নিতে হবে উজিরে খামাকা মাহফুজের কাছ থেকে, ইটস অল বুলশিট, প্রতারণা, ভণ্ডামি। কেন আপনি দেখুন জনাব ইসমাইল, ওরা কিন্তু এই প্রতারণা এই কোটা বিরোধী আন্দোলনের সময় করেছে। তারা প্রতিদিন তাদের আন্দোলনের সময় মাইকে বঙ্গবন্ধুর ভাষণের নানা উদ্ধৃতিগুলো প্রচার করেছে এবং তারা বঙ্গবন্ধুর বৈষম্যের বিরুদ্ধে উদ্ধৃতি নিয়ে প্রচার করেছে, ন্যায় পরায়ণের তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাষণগুলো নিয়ে প্রচার করেছে। আবার যে মাত্র তারা এই ক্ষমতা দখল করলো আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে, তারা সর্বপ্রথম বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বরের বাড়ি, যেটা বাঙালির অস্তিত্বের প্রাণ ভোমরা বা প্রাণ কেন্দ্র, সেটাকে আগুন জ্বালিয়ে ভস্মীভূত করলেন। তাহলে আপনি যদি বঙ্গবন্ধুর ভূমিকা আছে সেটা স্বীকার করেন, আপনি যদি 71-এর চেতনায় বাংলাদেশপন্থী হতে চান, তাহলে তো সবার আগে আপনাকে দেখাতে হবে যে ওই বাড়িতে যারা হামলা করেছে তাদের বিচারের প্রক্রিয়া হাতে নেওয়ার মাধ্যমে। সেটা করেননি। এগুলো আমি অনেকগুলো কথা বলে আপনার টক শুটা আরো লম্বা করতে পারি, কিন্তু আমি শুধু বলতে চাই যে বিএনপি নেতা জনাব ফজলুর রহমানের ভাষায় এগুলো হচ্ছে তাদের প্রতারণা, মুনাফিকের প্রকৃষ্ট উদাহরণ। এখন আমি আসিফ নজরুলের বক্তব্যটা আসেন, আসিফ নজরুলের ভাষায় আসি। আসিফ নজরুল আসলে এটি নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বলছেন যে 80 ভাগ পুলিশের মধ্যে ছাত্রলীগ, এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এটা চরমভাবে একটা মিথ্যাচার এবং তাদের ব্যর্থতার কারণ কি আমি বলি আপনাকে। আপনি একটু ফেরত যান তো 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। তখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ যে পুলিশ বাহিনী, যে সামরিক বেসামরিক আমলা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, ওখানে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া কেউ ছিল কিনা? একজনও ছিল না। তাহলে আওয়ামী লীগ সে সময় এত নিখুঁতভাবে রাষ্ট্র পরিচালনা করলো কিভাবে? আবার 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, যে ওসিকে নিয়ে আওয়ামী লীগ গত 15 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, ওরা একজনও কিন্তু আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত ছিল না, কারণ ওসি ডিরেক্ট নিয়োগ হয় না। ওরা সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে 10-12 বছর পরে, 14 বছর পরে গিয়ে ওসি হয়। তাহলে সেই সময়ে আওয়ামী লীগ যদি এত সাফল্যের সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারে, ঢাকা শহরের শুধু না, জেলার বড় বড় শহরগুলোতে ছিনতাই রাহাজানি যখন একেবারে মানুষ ভুলে গিয়েছিল, তাহলে আওয়ামী লীগ সে রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছিল? তখন তো আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কোনো ওসি ছিল না, পুলিশ অফিসার ছিল না। সুতরাং তাহলে এখন কেন এইটার আসিফ এটা বলছেন, আসিফ নজরুল সাহেব এটা বলছেন, তার একটাই কারণ, বেসিক্যালি তারা পুলিশ কেন কাজ করছে না? পুলিশ কাজ করছে না এই কারণে তারা পুলিশের মনোবল ভেঙে দিয়েছে এবং তাদের সমন্বয়করা যখন চিৎকার করে বলে যে আমরা যদি সেদিন পুলিশকে হত্যা না করতাম, এবং বিএনপির জেলা সাধারণ সম্পাদক জনাব বাচ্চু সাহেব যখন বলেন যে আমরা যদি এনায়েতপুর থানায় আগুন দিয়ে 13 জন পুলিশকে হত্যা না করতাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই আন্দোলন হতো না। হত্যা করেছেন, তাহলে হত্যা করার পরেও তো হতে পারে ঘটনা ভুল, বিচারের কোনো প্রক্রিয়া হাতে দিয়েছেন। যেমন নজরুল কবির বললেন যে পুলিশের পাশে দাঁড়ানো মেহেদী হাসান গুলিবিদ্ধ হলো, আসামিকে পুলিশ, আসামিকে আওয়ামী লীগের নেতা কর্মী। না পুলিশ না, অবাক হবেন, মেহেদী হাসানের হত্যায় 11 জন সাংবাদিক ওই হত্যা মামলার আসামি। আচ্ছা হ্যাঁ, আসামি। তাহলে আপনি কি একটু আমাকে বলতে দেন, আপনি কি করলেন? আপনি সেখানে এলো পাতারে আসামি করলেন কাদেরকে? শত শত পুলিশ অফিসার বিরুদ্ধে আপনি মামলা দিলেন, খুনের মামলা দিলেন। আমি শোনেন, এই ব্যক্তির সাথে আমার জীবনে দেখা হয়নি, জনাব মামুন সাহেব পুলিশের আইজিপি, কিন্তু তার সম্পর্কে যত নিউজ আমি তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, যে পুলিশের ইতিহাসে তার মতো সৎ আইজি হাতে গোনা 2 জন আছে কিনা সন্দেহ। সেই মানুষটার বিরুদ্ধে শত শত আজকে হত্যা মামলা দেওয়া হয়েছে কেন? তাহলে আপনি এভাবে পুলিশ, যেখানে উচিত ছিল যে সমস্ত পুলিশগুলোকে দায়িত্ব পালন করতে দেওয়া, সেটা না করে মামলা করে তাদের মনোবলকে এখানেও আপনি ভেঙে দিচ্ছেন। একজন পুলিশ হত্যার বিরুদ্ধে কোনো মামলা দূরে থাক, মিনিমাম তদন্ত অভিযোগটা পর্যন্ত গ্রহণ করল না, সেখানে পুলিশ কোন সাহসে আপনার এই দায়িত্ব পালন করতে যাবে? আরেকটু বলি, দায়িত্ব পালন করতে যাবে। আপনারা কি করলেন? হ্যাঁ, পুলিশ কাজ করে কিসের ভিত্তিতে? পুলিশ অ্যাক্টের ভিত্তিতে কাজ করে, এবং সেখানে একজন পুলিশ অবশ্যই দায়িত্ব পালন করতে গিয়ে যদি বাড়াবাড়ি করে থাকে, ডেফিনেটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।
পুলিশ অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, আবার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। তাহলে যদি এই সময়ে পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে, আইনের ব্যত্যয় ঘটিয়ে থাকে, তাহলে তাদেরকে দায়িত্ব চলাকালীন সময়ে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করে তাদেরকে আইনের আওতায় এনে পানিশমেন্ট দেওয়া যেত। তাহলে পুলিশ কি করতো, নিজেরাও যদি ভুল করে থাকে সংশোধনের সুযোগ পেত, এবং যারা সৎ পুলিশ অফিসার তারা দায়িত্ব পালনের সামনে এগিয়ে আসতো। আপনি সেটা করেন নাই। ইচ্ছামতো পুলিশের বিরুদ্ধে মামলা দিলেন, ইচ্ছামতো খুনের মামলা থেকে শুরু করে এমন কোনো মামলা নেই, দিয়ে সমস্ত পুলিশের মধ্যে ভীতি ছড়িয়ে দিলেন। আর এখন বলছেন ৮০% পুলিশের মনে ছাত্রলীগ, এই জন্য কাজ করছে না। এগুলো সবকিছু ওকে। হচ্ছে তার ওই প্রতারণার মতো বক্তব্যের মতো একটি বক্তব্য। আপনার মনে আছে না, ২৬ লক্ষ ভারতীয় ২৬ চাকরি লক্ষ। করে, ২৬ লক্ষ ভারতীয় যখন উপদেষ্টা হওয়ার পরে সাংবাদিক প্রশ্ন করেছেন, তখন তিনি বললেন যে আমি তো এটা উপদেষ্টা হওয়ার আগেই বলেছিলাম। রাইট। এখনো দেখবেন সেটাই। তিনি, এখনো তিনি কথা তো দেখবেন সত্য। উনি যখন উপদেষ্টা থাকবেন না, তখন বলবেন আমি তো এই ৮০% ছাত্রলীগ করে, এটা তো আমি উপদেষ্টা থাকার সময় ওই পদ রাখার জন্য বলেছিলাম। এটা তো সত্য নয়। বলেছি। আমি বলবো কি, এই প্রতারণা, এই ভণ্ডামি, এই মুনাফিকি বাদ দিয়ে বাংলার মানুষের মনোজগৎ পাঠ করার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দিয়ে নিজেদের বাঁচার চেষ্টা করুন, না হলে জনরোষের মুখে আপনারা কেউ নিজেদের রক্ষা করতে পারবেন কিনা আমার ধন্যবাদ, সন্দেহ। ধন্যবাদ। আমি ওই জায়গায় আসছি, তার আগে আমার খুব প্রিয়ভাজন নজরুল কবিরের যে অভিযোগ, সেটি আমি এক লাইনে একটু বলি। প্রথমত কি, আওয়ামী লীগকে ভুল স্বীকার করতে হবে। জনাব ইসমাইল খন্দকার, আপনার শোতে কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে আওয়ামী লীগ ভুল করেনি, সেটা দাবি করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের নেতৃবৃন্দ অথবা সরকারে যারা ছিলেন তারা কেউ কিন্তু ফেরেশতা না, তারা মানুষ ছিল, তাদের ভুল থাকতে পারে। কিন্তু একটি দলের ভুলের চুলচেরা বিশ্লেষণ করার জন্য যে ধরনের একটা ফোরাম দরকার, সে ফোরামে বসার কোনো সুযোগ বাস্তবোচিতভাবে নেই। যেমনটি নজরুল কবির বলছিলেন যে আপনি আদালতে আপনি মানে জামিন চাইতে যাবেন, সেখানে অভিযুক্তের কথা বাদ দেন, লয়ার যে দাঁড়াচ্ছে তাকেও পিটানো হচ্ছে। তো সে জায়গায় বসার সুযোগ নেই। সে কারণে আমাদের একেবারে চুলচেরা বিশ্লেষণটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে ডেফিনিটলি সেটা যে হবে না তা না, হবে। এবং আওয়ামী লীগ বারবার এই কাজগুলো অ্যা করতে পেরেছে বলেই। অর্থাৎ এই চুলচেরা বিশ্লেষণ মানে কি? অর্থাৎ মানুষ কি চায় সেটাকে ধরতে পারা এবং সে অনুযায়ী অ্যাক্ট করা। সেটা করতে পারছে বলে আওয়ামী লীগ কিন্তু প্রতিষ্ঠার পরে ৭৫ বছর পরে এখনো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। সুতরাং ভুল তো ছিলই। এখন কোথায় ভুল ছিল সেটা নিয়ে আলোচনা হবে। এক। এখন আমি আপনার ওই প্রশ্নে আসি যে আপনি যেমনটি বললেন যে গতকালের চট্টগ্রামে যে একটা বিয়ের অনুষ্ঠানে দেখুন, এই বিয়ে যার ছেলের বিয়ে, সে আমাদের একেবারে পারিবারিক সদস্য। তার বড় ভাই 96 ২০০১ সালে তার বড় ভাই কিন্তু আপনার পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছিলেন। মানুষের কাছে তিনি অত গভীরে পৌঁছে গিয়েছিলেন এবং কোনদিন সে কোনো মানুষকে তুই বলেছে এমন কোন রেকর্ড নেই। এবং তার বিপরীতে আত্মীয়তাটা তার ছেলের সাথে যার মানে মেয়ে ঠিক করা হয়েছিল, তিনি ছিল চট্টগ্রামের আরেকজন ঐতিহ্যবাহী পরিবার, সাবেক মেয়র যারা মঞ্জুর আলম মঞ্জুর নাতনির সাথে। এই ২ টা পরিবার সম্পর্কে কিন্তু চট্টগ্রামে যে রাজনীতি করুক না কেন, একটা লোক আপনি খুঁজে পাবেন না যারা এই ২ টা পরিবারের বিরুদ্ধে কোনো নেতিবাচক কমেন্টস করে। কারণ এরা সবসময় ২ হাত খুলে মানুষের জন্য করেছেন। তো আপনি দেখুন, সেখানে আমার কথা হচ্ছে কি, যদি কোনো আ হত্যা মামলার আসামি বা কোনো মামলার আসামি থাকতে পারে, তাহলে তো সেখানে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে বাইরে চারপাশে ঘেরাও করে ওরা বেরিয়ে আসার পরে গ্রেপ্তার করতে পারত। কিন্তু সেখানে কি হয়েছে? আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বলে তারা পেট উদরপূর্তি করে খাবার খেলো। তারা মেয়েদেরকে ইচ্ছামতো তাদের স্বর্ণালংকার লুটপাট করলো, ডাকাতি করলো, রাহাজানি করলো এবং ছেলে বসা বরের আসনে সেখান থেকে তার বাবাকে আ ও আ প্রচন্ডভাবে অপমান করে উঠিয়ে নিয়ে গেল। আমি শুধু এইটুকু বাংলাদেশের মানুষের কাছ থেকে জানতে চাই। এটা নিয়ে কালকে আমি ফেসবুকে ছোট্ট একটা পোস্ট দিয়েছি যে আইয়ামে জাহেলিয়াতে এমন কিছু ছিল কিনা? তাহলে আমরা কোথায় যাচ্ছি জনাব ইসমাইল? এটা যদি মানুষ
একটিবার ভাবে। এই যে আপনারা অনেকে বলছেন যে আওয়ামী লীগ প্রতিহিংসা করেছে, ফ্যাসিজম করেছে। আমি আগেও আপনাকে বলেছি 96 সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপির পতন হয়েছিল। তারপর আমরা ক্ষমতায় আসলাম। বিএনপির কোন নেতা কর্মীর বাড়িতে আওয়ামী লীগ হামলা দুর্তাক একটা ফুলের টোকা দেয়নি। 2001 সাল থেকে 21,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। 2004 বঙ্গবন্ধু কন্যাকে গ্রেনেড মেলে হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরে আমাদের আন্দোলনের মুখে ইয়াজউদ্দিনের পদত্যাগের পরে আমরা মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ক্ষমতায় আসলাম। জামাত মাত্র 2টা সিট পেল, বিএনপি 29টা সিট পেল, বাকি সব সিট মহাজোটের। এই সময়ও আওয়ামী লীগ কোন জামাতের, বিএনপির কথা বাদ দিলাম, কোন জামাতের নেতাকর্মীর বাড়িতে হামলা করেনি। বিয়ের অনুষ্ঠান দূরে থাকে, এগুলো আপনার এত নিচতায় যে সুজন কবির বলছিলেন যে বঙ্গবন্ধু কন্যাকে ডাস্টবিন বানিয়ে প্রতীকী অর্থে একটা মানুষের কত নিম্ন রুচি হতে পারে। যে এইটার সাথে আমি তো মনে করি যে আইয়ামে জাহেলেতে যেমন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জ্যান্ত কবর দেওয়া হতো, এই ঘটনার সাথে কিন্তু তার কোনো বৈপরীত্য আমি পাই না। এই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। আপনাকে এগুলো বুঝতে হবে। আপনি দেখুন যে আজকে এগুলো কারা করছে। এই যে একটু আগে আমি কথাটা মাহফুজ আলম বলছেন যে 71 পন্থী, আপনাকে মুক্তিযুদ্ধ পন্থী হবে, তাহলে ধরে নেব আপনি বাংলাদেশ পন্থী। যখন তার দল জামাতের একটি বইয়ে লেখা হচ্ছে যে 71-এ মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে নেওয়া হয়েছিল, আল্লাহ যেন তাদের ক্ষমা করে। আবার আপনি বলছেন বাংলাদেশ পন্থী হবে। এই প্রতারণা যারা করতে পারে, এই সততা যারা করতে পারে, এই মুনাফিকি যারা করতে পারে, তাদের পক্ষে যে কোনো কাজই করা সম্ভব। এই যে ঘটনাটা হচ্ছে তারই প্রমাণ। আমি যেটা বলছি, ওখানে কি করলো না, লুটপাট করলো, আবার তারা গিয়ে গ্রেপ্তার করলো। এবং তারা যে শুধু বিয়ের অনুষ্ঠানে গিয়েছে তা না, আপনি দেখেছেন যে এর আগেও আওয়ামী লীগের একজন সাবেক এমপি, যিনি এখন মৃত্যুসজ্জায়, আপনার সুকরঞ্জন দাদা, এই যে মুন্সিগঞ্জ থেকে, ধানমন্ডিতে তার বাসায় অভিযান পরিচালনা করলো আইন শৃঙ্খলা বাহিনী। বা আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতেছে, করুক, কিন্তু সেখানে তল্লাশি চালাচ্ছে কারা? সমন্বয়করা। এই অথরিটি তাদের কে দিয়েছে? কোন অথরিটির বলে এই সমন্বয়করা মানুষের বাড়ি বাড়ি গিয়ে অভিযান তল্লাশি চালাচ্ছে? তাহলে এইভাবে যখন আইন আপনার নিজের হাতে তুলে নিচ্ছেন, তারপর আপনি আবার বলবেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনি বলবেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না। এই প্রতারণা বাংলার মানুষ কখনোই গ্রহণ করবে না। গ্রহণ যে করবে না সেটা আজকে গ্রাম বাংলায় কান পাতলে আপনি শুনতে পাবেন। মানুষ আবার বলছে যে শেখ হাসিনা আমরা ভালো ছিলাম, আমরা আবার তাকে চাই।